Assalamu alaikum dear students, how is it going your days? Hope you guys are well. This is Tanjil Imam, assistant teacher of English, Haji Muhammad Ikhlasuddin Bhaiya School and College. Welcome you once again in our online education program. Today we are going to conduct a class on English second paper for class 9. Our discussion topic is rules of transformation of sentences. স্টুডেন্টস প্রিভিয়াস ক্লাসে আমরা কয়েকটি রুলস আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু নতুন রুলস আলোচনা করব। যদি কমপ্লেক্স সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা যখন সিম্পল করব তখন আমরা সেটা বাই দিয়ে শুরু করব, এবং যখন আমরা কম্পাউন্ড করব তখন মূল ভার্ব দিয়ে শুরু করব, অর্থাৎ ইম্পারেটিভ ফর্ম লিখব এবং দুটো ক্লজের মাঝখানে অ্যান্ড ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। এখানে এই কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হয়েছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হতে পারবে। এটাকে যখন আমরা সিম্পল করব তখন আমরা লিখব কমপ্লেক্সের যে চিহ্ন ইফকে উঠিয়ে দিব এবং আমরা বাই দিয়ে শুরু করব। বাই। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ ছিল, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই জন্য অ্যাজ ইউজুয়ালি দুটো সাবজেক্ট ছিল, আমরা একটা সাবজেক্টকে উঠিয়ে দিচ্ছি, আমরা ইউকে উঠিয়ে দিচ্ছি, এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আমরা জানি আইএনজি যুক্ত হয়। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। দেন আমরা যখন কম্পাউন্ড করছি আমরা এটাকে ইম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু করছি। ওয়ার্ক হার্ড এবং দুটো ক্লজের মাঝখানে অ্যান্ড বসাচ্ছি, অ্যান্ড ইউ উইল সাকসিড। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ সেহেতু দুটো সাবজেক্ট থাকার কথা, এখানে আরেকটি সাবজেক্ট কোথায়? এই ক্লজটি ইম্পারেটিভ ফর্মে হওয়ার কারণে এটা সাবজেক্ট ইউ উজ্জ্বল আছে, কিন্তু এটার একটা সাবজেক্ট আছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। সো স্টুডেন্টস, আমরা ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম শিখলাম। এখন আমরা ইফ নট বা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বা কম্পাউন্ড করার নিয়মটি শিখছি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে এরকম হয়, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি ফেল করবে। এই সেন্টেন্সটি আরেকভাবে লেখা যায়, ইফ ইউ ডু নটের বদলে আমরা লিখতে পারি আনলেস ইউ, বাকি যা আছে তাই। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড লিখতে পারি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, অর্থ একই দিচ্ছে। তো এরকম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয় তখন আমরা সিম্পল করার জন্য আমরা উইদাউট দিয়ে শুরু করব। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। এবং কম্পাউন্ড করার সময় অ্যাজ ইউজুয়ালি আমরা ইম্পারেটিভ ফর্ম লিখব। ওয়ার্ক হার্ড, এখানে এটা সাবজেক্ট উজ্জ্বল ধরে নেব, এবং আমরা এখানে অর ব্যবহার করব। অর ইউ উইল ফেল। তাহলে অর্থটি দাঁড়াবে কঠোর পরিশ্রম করো, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। স্টুডেন্টস, এখন আমরা আরও কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। আমরা এখানে লিখেছি, যদি কমপ্লেক্স সেন্টেন্সটিতে এরকম সো ডট ডট দ্যাট থাকে তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমরা ব্যবহার করব টু ডট ডট টু, এবং
কম্পাউন্ড করার জন্য ব্যবহার করব ভেরি ডট ডট অ্যান্ড অথবা দেয়ারফর। কিভাবে হতে পারে আমরা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। He is so poor that he cannot buy a shirt. He is so poor that he cannot buy a shirt. এখানে so dot dot that অংশটি হচ্ছে so এবং that, মাঝখানে যে শূন্যস্থানের অংশ সেখানে এই অ্যাডজেক্টিভটি বসেছে। He is so poor that he cannot buy a shirt. সে এতই গরিব যে সে একটা শার্ট কিনতে পারে না। আমরা এটাকে এখন যখন সিম্পল করব এই বাক্যটিকে, তখন আমরা কি লিখব? আমরা লিখব হি ইজ, সো এর পরিবর্তে আমরা টু ব্যবহার করব। হি ইজ টু পুর, দ্যাটের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। হি ইজ টু পুর টু। তারপরে আমরা এই সাবজেক্ট এবং এই ভার্বটিকে উঠিয়ে দিব। হি ইজ টু পুর টু বাই এ শার্ট। আমরা কি উঠিয়ে দিলাম? আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করার জন্য সো এর বদলে টু বসালাম, দ্যাটের বদলে টু বসালাম এবং বাকি হি ক্যান নট এই অংশটিকে উঠিয়ে দিলাম। কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট হবে, একটা ফিনিট ভার্ব হবে, তাই আমরা এখানে একটা সাবজেক্ট রেখেছি, একটা ফিনিট ভার্ব রেখেছি এবং পরবর্তী সাবজেক্ট ভার্ব অংশটিকে আমরা উঠিয়ে দিয়েছি। হি ইজ টু পুর টু বাই এ শার্ট। এটাকে আমরা যখন কম্পাউন্ড করছি তখন এরকম হচ্ছে হি ইজ, ঠিক এই অংশটিতে আমরা বসাচ্ছি ভেরি, অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাচ্ছি। হি ইজ ভেরি পুর, অ্যান্ডও দিতে পারি, দেয়ারফরও দিতে পারি। দেয়ারফর দিচ্ছি, দেয়ারফর ইজ ভেরি পুর, দেয়ারফর যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, সো পরবর্তী ক্লজেও আমাদের সাবজেক্ট ফিনিট ভার্ব লাগবে। দেয়ারফর হি ক্যান নট বাই এ শার্ট। দেখো শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ একটা রুলস। হি ইজ সো পুর দ্যাট হি ক্যান নট বাই এ শার্ট। যখন আমরা সিম্পল করছি হি ইজ টু পুর টু বাই এ শার্ট, এবং যখন কম্পাউন্ড করছি আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ তৈরি করছি। হি ইজ ভেরি পুর, দেয়ারফর হি ক্যান নট বাই এ শার্ট। সাবজেক্টও আছে, ফিনিট ভার্ব আছে, এদিকেও সাবজেক্ট ফিনিট ভার্ব রয়েছে। দুটো প্রিন্সিপাল সেন্টেন্স যুক্ত হয়েছে দেয়ারফর কনজাংশন দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে রুলসটিতে আমি লিখেছি কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সো দ্যাট একসাথে, সো দ্যাট মাঝখানে কোনো গ্যাপ নেই, এরকম হয়, তাহলে সিম্পল করার সময় আমরা টু অথবা ইন ওয়ার্ডার টু ব্যবহার করব এবং কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপরে টেন্স অনুসারে বা সাবজেক্ট অনুসারে ওয়ান টু অথবা ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু যে কোনো একটা কথা লিখব, তারপরে মূল ভার্ব দিয়ে এরপরে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ডস অথবা দেয়ারফর যে কোনো একটা বসাবো, তারপরে আমরা প্রথম ক্লজটা শেষে এনে বসাবো। কমপ্লেক্স সেন্টেন্সে বা সিম্পলে যে অংশটা প্রথম দিকে ছিল সেটা আমরা কম্পাউন্ডে এনে শেষের দিকে বসাবো। আমরা উদাহরণ দিলেই তোমাদের নিকট ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা দেখি। He worked hard so that he could pass
হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে হি কুড পাস, সে পাস করতে পারে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করার সময় সো দ্যাটের পরিবর্তে আমরা টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করব। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে প্রিন্সিপাল ক্লজে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব দেখতে পাচ্ছি, এখানেও সাবঅর্ডিনেট ক্লজ যেটা সো দ্যাট যুক্ত সাবজেক্ট ভার্ব দেখতে পাচ্ছি। সিম্পল করার সময় আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব রাখবো, আর একটা সাবজেক্ট আর একটা ভার্বকে আমরা উঠিয়ে দিব। হি ওয়ার্কড হার্ড, সো দ্যাটের পরিবর্তে আমরা টু বা ইন অর্ডার টু, আমরা ইন অর্ডার টু লিখলাম, ইন অর্ডার টু। এই সাবজেক্ট এবং ভার্বকে আমরা উঠিয়ে দিলাম। হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু পাস, টু প্লাস এই ভার্বটা নন ফিনিট ভার্ব হয়ে গিয়েছে। হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার টু পাস। এভাবে আমরা সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব। কম্পাউন্ড করার সময় একটু চিন্তা করে করতে হবে, সেটা হচ্ছে প্রথম অংশটা আমরা শেষের দিকে নিব এবং শেষের অংশটা প্রথম দিকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়ান টু, ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমরা এখান থেকে ওয়ান্টেড টু এটা ব্যবহার করছি। কারণ আমরা লিখতে পারি হি ওয়ান্টেড টু পাস, হি ওয়ান্টেড টু পাস, সে পাস করতে চেয়েছিল। দেয়ারফর, সেজন্য আমরা প্রথম অংশ যেটা সেটা শেষে নিয়ে যাচ্ছি। হি ওয়ার্কড হার্ড। সুপ্রিয় শিক্ষার্থী, দেখলে কিভাবে পরিবর্তন হলো। কমপ্লেক্সকে যখন সিম্পল করলাম, সো দ্যাটের পরিবর্তে আমরা ইন অর্ডার টু ব্যবহার করলাম, সাবজেক্ট এবং একটি ভার্বকে উঠিয়ে দিলাম, একটা সাবজেক্ট একটা ভার্ব রাখলাম আমরা। এবং যখন কম্পাউন্ড করলাম তখন আমরা রুলস অনুসারে ওয়ান্টেড টু এই কথাটাকে ব্যবহার করলাম সাবজেক্টের সাথে, যেহেতু পাস্ট টেন্স ছিল এই জন্য আমরা ওয়ান্টেড টু রাখলাম। হি ওয়ান্টেড টু পাস, সে পাস করতে চেয়েছিল। দেয়ারফর, সেজন্য হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটি রুলস শিখব, সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বা কম্পাউন্ড করতে হলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই রিলেটিভ প্রোনাউন এর পূর্ব পর্যন্ত আগে লিখব সিম্পল করার সময়, তারপর রিলেটিভ প্রোনাউনটিকে আমরা উঠিয়ে দিলাম, এরপর ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ। এভাবে আমরা সিম্পল করলাম এবং কম্পাউন্ড করার সময় দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে আমরা অ্যান্ড যুক্ত করব। উদাহরণ দিলে ব্যাপারটি অনেক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের নিকট। দ্য ম্যান লিভস ইন এ হোটেল হুইচ বিলংস টু মি, এখানে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটাকে যখন আমি সিম্পল করছি তখন আমি হুইচের আগ পর্যন্ত লিখে নিচ্ছি। দ্য ম্যান লিভস ইন এ হোটেল, হুইচটিকে আমরা উঠিয়ে দিচ্ছি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, বিলঙ্গিং টু মি। এবং কম্পাউন্ড করার সময় আমরা দুটো ক্লজ তৈরি করছি, দ্য ম্যান লিভস ইন এ হোটেল, এবং দুটো ক্লজকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে আমরা হোটেলের প্রোনাউন ইট ব্যবহার করব, ইট বিলংস টু মি। কমপ্লেক্স সেন্টেন্সটি ছিল দ্য ম্যান লিভস ইন এ হোটেল হুইচ বিলংস টু মি। এখানে এই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা যখন সিম্পল করলাম দ্য ম্যান লিভস ইন এ হোটেল বিলঙ্গিং টু মি, হুইচটিকে আমরা উঠিয়ে দিলাম এবং
বিলংয়ের সাথে আমরা আইএনজি যুক্ত করে বিলঙ্গিং বানালাম। তারপর আমরা যখন এটাকে আবার কম্পাউন্ড করলাম, দ্য ম্যান লিভস ইন এ হোটেল, এবং আমরা রুলস অনুসারে অ্যান্ড বসালাম দুটো ক্লজের মাঝখানে, এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্টে আমরা এই হোটেলের প্রোনাউন ইটকে ব্যবহার করলাম। ইট বিলংস টু মি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ প্রোনাউনের পরে একটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব আছে। যদি রিলেটিভ প্রোনাউনের পরে বি ভার্ব থাকে তাহলে রুলসটা একটু অন্যরকম হবে, সেটা আমরা একটু দেখি। আসো, রিলেটিভ প্রোনাউনের পর যদি বি ভার্ব হয় সেক্ষেত্রে বাক্যের অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে। উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের নিকট অনেক ক্লিয়ার হবে। দেখো, I have a pond which is big. I have a pond which is big. এখানে which রিলেটিভ প্রোনাউন এবং which এর পরে আমরা একটা বি ভার্ব is দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা সিম্পল করলে লিখব I have a, এই বিগ অ্যাডজেক্টিভকে আমরা নাউনের পূর্বে নিয়ে আসছি, বি পন্ড। খুব সহজ, এবং কম্পাউন্ড করার সময় পূর্বের মতোই I have a pond and it is big। আমরা পন্ডের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরো নতুন নতুন রুলস নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।